Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of of the Almighty, and I am also well. Now I'm going to start my class. So be attentive and enjoy the class. স্পোকেন ইংলিশের আমরা আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইউজ অফ উড। উড ভার্বের ব্যবহারটা এই ল্যাঙ্গুয়েজে কথা বলতে গেলে খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়। আমরা যেমন গত দুইটা ক্লাসে ডাব্লিউএইচ কোশ্চেন দেখেছিলাম, আজকে দেখব ইউজ অফ উড। এই উড ভার্বের ব্যবহারটা নিয়ে দেখা যাক এখানে কি কি আমরা শিখতে পারি। উড হচ্ছে মূলত একটি মডেল অক্সিলারি ভার্ব। সাধারণত এই ভার্বগুলো মনের বিভিন্ন ভাব প্রকাশের জন্য ব্যবহৃত হয়। সে কারণে এই ভার্বগুলো বাক্যের বিভিন্নভাবে বসে বিভিন্ন ধরনের অর্থ দিয়ে থাকে। এখানে আমরা এই উড ভার্বের বিস্তারিত নিয়ে আলোচনা করব। এখন দেখব উড ভার্ব বিভিন্নভাবে কিভাবে ব্যবহার করা হয়, কোন কোন জায়গায়। সম্ভাবনা প্রকাশ অর্থে বা পজিবিলিটি যে জায়গাগুলোতে থাকে সেখানে আমরা উড ব্যবহার করতে পারি। I would go to Dhaka next month. You would find all flower from the market. You would get all clear concept from this lesson. একটা সম্ভাবনা রয়েছে, you would get তুমি পাবে বা পেতে পারো, all clear concept from this lesson, এই লেসন থেকে তুমি একটা ক্লিয়ার ধারণা পেতে পারো। এই যে জায়গাটা দেখাচ্ছে, অর্থাৎ একটা ক্লিয়ার ধারণা এখান থেকে পাওয়া যেতে পারে, সম্ভাবনা রয়েছে, পসিবিলিটি যেটাকে বলা হয়। I would go to Dhaka next month. You would find তুমি খুঁজে পেতে পারো all flower from the market. প্রত্যেকটা জায়গায় দেখেন এখানে পসিবিলিটি বা সম্ভাবনা যখন বোঝাবে তখন আমরা would ব্যবহার করব। রিকোয়েস্ট অনুরোধ বোঝাতে would ব্যবহার করা হয়। Would you please lend me some money? lend শব্দের অর্থ হচ্ছে ধার দেওয়া, আর borrow শব্দের অর্থ হচ্ছে ধার করা। Would you please close the window? তুমি কি জানলাটি বন্ধ করবে? Would you please go with me? তুমি কি আমার সঙ্গে যাবে? Would you please reduce the volume? কেউ হয়তো জোরে একটা গান শুনছে, সাউন্ড বেশি দিয়ে, আপনি তাকে তখন ভদ্রতার সঙ্গে রিকোয়েস্ট অনুরোধ করে বলতে পারেন, Would you please reduce the volume? আপনি কি ভলিউমটা একটু কমাবেন? তো একটা হচ্ছে পসিবিলিটি সম্ভাবনার ক্ষেত্রে উড ব্যবহার করব, আরেকটা হচ্ছে রিকোয়েস্ট বা অনুরোধ করার ক্ষেত্রে। আপনি লিখছেন, লিখতে লিখতে হঠাৎ আপনার কলমের কালিটা শেষ হয়ে গেছে, পাশের জনকে আপনি বলছেন, উড ইউ প্লিজ লেন্ড মি ইওর পেন, উড ইউ প্লিজ গিভ মি ইওর পেন। তাহলে এই সব জায়গায় আমরা উড ব্যবহার করব। কি ব্যবহার করব বলেন? উড। সবাইকে আমার কথা শুনতে পারছেন? স্ক্রিনটা দেখা যাচ্ছে? প্লিজ লেট মি নো দ্যাট। ওকে, তো আজকে উডের ব্যবহারটা ভালোভাবে দেখবেন। এখান থেকে আমরা অনেক বাক্য তৈরি করতে পারবো এবং স্পোকেন ইংলিশে কোন কোন জায়গায় ঠিক উডের ব্যবহারটা করা হয় সেই জায়গাগুলো আমরা একটু দেখব। অলরেডি দুইটা জায়গা দেখেছি, পসিবিলিটি, আরেকটা দেখেছি রিকোয়েস্ট। একটা হচ্ছে সম্ভাবনা, আরেকটা হচ্ছে অনুরোধ। ওপিনিয়ন বা মতামত চাওয়ার জন্য ব্যবহার করা হয়। মতামত যখন চাইবো, উড ইউ জয়েন দ্য পার্টি? আপনি কারো কাছে মতামত চাচ্ছেন যে আপনি কি পার্টিতে যোগদান করবেন। উড ইউ জয়েন দ্য পার্টি? উড ইউ টেক সাম স্ন্যাক্স অর কফি? তাহলে আপনি কি কফি বা স্ন্যাক্স হালকা কোনো খাবার খাবেন? মতামত নেওয়ার ক্ষেত্রে, ওপিনিয়নের ক্ষেত্রে আমরা উড ব্যবহার করব। ভদ্রভাবে অনুরোধ করার ক্ষেত্রে উড ব্যবহার করব। পসিবিলিটি সম্ভাবনার ক্ষেত্রে উড ব্যবহার করব। ওপিনিয়ন মতামত চাওয়ার জন্য আমরা উড ব্যবহার করব। লাইক দেখেন, অথবা ওয়ান্ট, তো আমরা এখানে লাইক দিয়ে, উড ইউ লাইক দিয়ে বাক্য করব, অর্থাৎ ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া হয় বা বলার জন্য ভদ্রতার সঙ্গে অনুরোধ করা হয়, তখন লাইক ব্যবহার করব। আই উড লাইক টু ডিসকাস দ্য ম্যাটার, আমি ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে চাই। উড ইউ লাইক টু সে সামথিং? তুমি কি কিছু বা আপনি কি কিছু বলবেন? উড ইউ লাইক টু টক উইথ মি? উড ইউ লাইক টু রিড উইথ মি? উড ইউ লাইক টু গো দেয়ার? উড ইউ লাইক টু ইট দিস ফুড? অর্থাৎ ভদ্রতার সাথে এখানে প্রশ্ন করা হচ্ছে বা কারোর সঙ্গে কিছু চাওয়া হচ্ছে, জানতে চাওয়া হচ্ছে। আই উড লাইক টু ডিসকাস, আমি আলোচনা করতে চাই, ভদ্রতার সঙ্গে বলছেন, অ্যাবাউট দিস ম্যাটার, এই বিষয় সম্পর্কে। আই উড লাইক টু ডিসকাস অ্যাবাউট দিস ম্যাটার। এবার দেখেন, কাউকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আপনি গুরুত্ব দিচ্ছেন কতটা, কোনো ব্যক্তি, কোনো পার্সনকে,
এক্ষেত্রে আমরা উড ব্যবহার করব, এবং এই জায়গাটাতে আমরা দুইটা স্ট্রাকচার দেখব। কাউকে গুরুত্ব দিয়ে যখন কথা বলা হবে তখন দুইটা স্ট্রাকচার আমরা দেখব। একটা হচ্ছে উড ইউ মাইন্ড প্লাস ইফ। সবাই ভালোভাবে একটু লক্ষ্য করবেন। উড ইউ মাইন্ড প্লাস ইফ প্লাস সিম্পল পাস্ট অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স, মনে রাখবেন। উড ইউ মাইন্ড এর পরে ইফ বসবে। আরেকটা হচ্ছে উড ইউ মাইন্ড এর পরে V4 বসবে। কি বসবে? উড ইউ মাইন্ড এর পরে V4 বসবে। V4টা কি সবার জানা আছে? অর্থাৎ আমরা ভার্বের তিনটা ফর্ম খুব ভালোভাবে জানি, V1, V2 আর V3। যেমন যদি আমি এখানে একটু লিখে দেখাই, যেমন ইট, এট, ইটেন, এটা সবার মনে আছে, E-A-T ইট, তারপর রয়েছে A-T-E এট, আরেকটা রয়েছে ইটেন, E-A-T-E-N, ইট, এট, ইটেন। আর V4টা হবে আইএনজি ফর্ম, ইটিং, E-A-T-I-N-G। আর এর V5টা হবে থার্ড পারসন ফর্ম, ইটস, E-A-T-S। সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন, একটু বড় করে দেয় এটা। বলা হচ্ছে V1, V2, V3 আর V4, তাই তো? তো এখানে আমরা দেখলাম যে ইট মানে খাওয়া, এট অর্থ খেয়েছিল বা খেয়েছিলাম, ইটেন খাইয়াছি বা খেয়েছে, যেমন সে ভাত খেয়েছে, সে স্কুলে গিয়েছে। V3 যেটা করা হইয়াছে, ডান। ইটিংটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়, আই অ্যাম ইটিং, ইউ আর ইটিং, দে আর ইটিং। এটা হচ্ছে V4 ইটিং। আরেকটা হচ্ছে V5 যেটাকে বলা হচ্ছে থার্ড পারসন ফর্ম। কি বলা হচ্ছে বলেন? থার্ড পারসন ফর্ম। হেয়ার ইউ ক্যান সি, এখানে আমরা দুইটা ফর্মে দেখব। একটা হচ্ছে উড ইউ মাইন্ড এর পরে ইফ ব্যবহার করে, দেখেন, উড ইউ মাইন্ড ইফ আই কল ইউ টু নাইট। আমি যদি আজ রাতে তোমাকে ফোন করি, তুমি কিছু মনে করবে? উড ইউ মাইন্ড এরপরে ইফ ব্যবহার করতে হবে, উড ইউ মাইন্ড ইফ আই কল ইউ টু নাইট। উড ইউ মাইন্ড আই ডোন্ট কাম উইথ মি, আমি যদি তোমার সঙ্গে না আসি তুমি কিছু মনে করবে কি? উড ইউ মাইন্ড ইফ আই রিড উইথ ইউ, আমি যদি তোমার সঙ্গে সঙ্গে পড়ি তুমি কি কিছু মনে করবে? দেখেন, এই উড একটা বহুরূপী ভার্ব, মডেল অক্সিলারি। এইটার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ব্যবহৃত হচ্ছে, বিভিন্ন ফর্মে ব্যবহার করা হচ্ছে। এটা সেন্টেন্সে কোন জায়গায় বসবে তার উপরে নির্ভর করবে। উড ইউ মাইন্ড ইফ আই কল ইউ টু নাইট, উড ইউ মাইন্ড ইফ আই ডোন্ট কাম উইথ ইউ, উড ইউ মাইন্ড ইফ আই রিড উইথ ইউ। তো এটা হচ্ছে উড ইউ মাইন্ড প্লাস ইফ এর একটা স্ট্রাকচার। সেকেন্ড স্ট্রাকচারটা দেখবো, উড ইউ মাইন্ড এর পরে ভার্বের V4, উড ইউ মাইন্ড প্লাস ভার্বের V4 প্লাস অবজেক্ট। মনে রাখবেন V4 হচ্ছে আইএনজি ফর্ম। উড ইউ মাইন্ড প্লেইং ক্রিকেট উইথ আস, উড ইউ মাইন্ড সিটিং উইথ দেম, উড ইউ মাইন্ড রিডিং উইথ মি। অর্থাৎ উড ইউ মাইন্ড, তুমি কিছু কি মনে করবে রিডিং উইথ মি, আমার সাথে পড়তে তুমি কি কিছু মনে করবে? উড ইউ মাইন্ড প্লেইং ক্রিকেট উইথ আস, আমাদের সাথে ক্রিকেট খেলতে তুমি কি কিছু মনে করবে বা মনে করবে না তো? এখানে আমরা উড ইউ মাইন্ড এর পরে V4 ব্যবহার করে একটা বাক্য করব। আরেকটা হচ্ছে উড ইউ মাইন্ড প্লাস ইফ প্লাস সিম্পল পাস্ট অথবা সিম্পল প্রেজেন্ট। এটা হচ্ছে দুইটা স্ট্রাকচার, উড ইউ মাইন্ড প্লাস ইফ আর উড ইউ মাইন্ড প্লাস ভার্বের V4। খুব ভালোভাবে মনে রাখবেন এটা। আরেকটা বলা হচ্ছে পাস্ট ফর্ম অফ উইল। উইলের পাস্ট ফর্ম হিসাবেও ন্যারেশনের ক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমরা উডটা ব্যবহার করতে পারি। যেমন দেখেন, হি সেইড দ্যাট, হি সেইড দ্যাট হি উড বি গোয়িং ফর দ্য পার্টি, তানিয়া সেইড দ্যাট শি উড কাম লেট টুডে। অর্থাৎ এখানে উইলের পাস্ট ফর্ম হিসাবে কিন্তু আমরা উডটা ব্যবহার করি। আরেকটা জায়গায় আমরা উড ব্যবহার করি রিপিটেশন অফ পাস্ট, অর্থাৎ অতীতকালের কোনো অভ্যাসগত ঘটনা বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করি। যেমন, আমি নিয়মিত একটি ডিম খাইতাম, আমি নিয়মিত নদীর তীরে হাঁটতাম, আমি নিয়মিত সেখানে ভ্রমণ করতে যেতাম। এই জায়গাটাতে আমরা ইউজ টু ব্যবহার করি, ইউএসইডি, ইউজ টু, মনে রাখবেন একটু। তো ইউজ টু এর ব্যবহার কিন্তু কেবলমাত্র প্রথম ভার্বের বেলাতে ইউজ টু ব্যবহার করা হয়, তারপর থেকে উডের ব্যবহারটা বেশি সুন্দর করে তোলে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া যায়, যদি আমরা নাউনের কথা বলি, অর্থাৎ নাউন প্রোনাউন যখন পড়েছিলাম একটা কথা বলতাম যে একই নাম বারবার যখন ব্যবহার করা হয় তখন সেটা শ্রুতিকটু হয়। তো এই নামের পরিবর্তে যখন আমরা
হি বা সি বা কোনো নাম বারবার ব্যবহার না করে তার একটা সাবস্টিটিউট ওয়ার্ড ব্যবহার করি, এটাকে যেমন প্রোনাউন বলে। এখানেও কিন্তু বারবার ইউজ টু ব্যবহার করলে এই সেন্টেন্স গুলা শুনতে ভালো শোনায় না। এখানে একবার আমরা ইউজ টু বলে তার পরবর্তীতে প্রত্যেকটা জায়গায় উড ব্যবহার করব। উড মনে রাখবেন, অর্থাৎ অতীতকালের কোনো অভ্যাসগত ঘটনা বোঝাতে সাধারণত সেন্টেন্সের শুরুতে একবার আমরা ইউজ টু ব্যবহার করব, পরবর্তীতে প্রত্যেকটা জায়গায় উড ব্যবহার করব। আমরা একটু এক্সাম্পল দেখি। উই ইউজ টু প্লে এভরি ডে, দেন আই উড গো টু মাই ফ্রেন্ডস হোম, আই উড ওয়াচ টিভি অ্যান্ড আফটার দ্যাট আই উড কাম ব্যাক হোম। অর্থাৎ প্রথমে ব্যবহার করেছি উই ইউজ টু প্লে এভরিডে, আমরা প্রতিদিন খেলতাম। এটা কখন অতীতকালের নিয়মিত অভ্যাস হলে ইউজ টু ব্যবহার করা হয়। আমি প্রতিদিন নদীর তীরে হাঁটতাম, আমি প্রতিদিন নদীতে সাঁতার কাটতাম, সে প্রতিদিন একটি ডিম খাইতো। এই যে জায়গাটা, এখানে ইউজ টু ব্যবহার করতে হয়। তো সেকেন্ড যে সেন্টেন্সটা, দেন আই গো টু দেন আই উড গো টু মাই ফ্রেন্ডস হোম, তো প্রথম বাক্যে লিখেছি হি ইউজ টু প্লে, উই ইউজ টু প্লে এভরিডে, দেন উই ইউজ টু গো টু আওয়ার ফ্রেন্ডস হোম। এটা না বলে এখানে আমরা ইউজ টু এর পরিবর্তে রিপিটেশন অফ পাস্ট, এখানে উড ব্যবহার করেছি। তৃতীয় বাক্যে আই ইউজ টু ওয়াচ টিভি অ্যান্ড আফটার দ্যাট আই ইউজ টু কাম ব্যাক হোম, এই দুইটা ইউজ টু না বলে আমি দুই জায়গাতে উড ব্যবহার করতে পারি। আই উড ওয়াচ টিভি অ্যান্ড আফটার দ্যাট আই উড কাম ব্যাক হোম, এই জায়গাতে আমরা উড ব্যবহার করতে পারি। কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা উড ব্যবহার করতে পারি। ইফ আই ওয়েন্ট, যদি আমি যেতাম, হি উড কাম, সে আসতো। দেখেছেন? ইফ আই ওয়ার এ বার্ড, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। কত বিচিত্র ব্যবহার দেখেন। ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি একটা পাখি হতাম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উড়তাম। তো এখানে আমরা উডের ব্যবহার করতে পারি। রিপিটেশন অফ পাস্টের ক্ষেত্রে উডের ব্যবহার করতে পারি। পাস্ট অফ উইল, উইলের পাস্ট ফর্ম হিসাবে উড ব্যবহার করতে পারি। এখানে আমরা উড ইউ মাইন্ড এর পর ইফ ব্যবহার করব, আবার উড ইউ মাইন্ড এর পরে ভার্বের V4 ব্যবহার করব। লাইক বা ওয়ান্ট, উড ইউ লাইক এর ক্ষেত্রে আমরা এখানে একটা ব্যবহার দেখতে পাই। ওপিনিয়ন, মতামত জানার ক্ষেত্রে উডের ব্যবহার হবে। রিকোয়েস্ট, ভদ্রভাবে অনুরোধ করতে, এই ব্যবহারটা কিন্তু আমরা উডের সব থেকে বেশি দেখতে পাই। উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, উড ইউ প্লিজ ক্লোজ দ্য উইন্ডো, উড ইউ প্লিজ গো উইথ মি, উড ইউ প্লিজ রিডিউস দ্য ভলিউম, উড ইউ প্লিজ টেল মি ইউর নেম, উড ইউ প্লিজ লেন্ড মি ইউর বুক। অর্থাৎ ভদ্রভাবে যখন অনুরোধ করবেন তখন উডের ব্যবহারটা করাটা ভালো হবে। পজিবিলিটি, সম্ভাবনা অর্থে আমরা উড ব্যবহার করতে পারি। আই উড গো টু ঢাকা নেক্সট মান্থ, ইউ উড গেট অল ক্লিয়ার কনসেপ্ট ফ্রম দিস লেসন। তো আমরা এইটা হচ্ছে উডের ব্যবহারটা দেখলাম যে কোথায় কোথায় আমরা উড ব্যবহার করতে পারি। তো উডের একটা মোটামুটি কনসেপ্ট কিন্তু আমরা পেয়েছি। সবাই কি বুঝতে পারছেন মোটামুটি? স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। তো এই উডের সঙ্গে সঙ্গে আমরা আরো একটা ব্যবহার দেখবো, সেটা হচ্ছে শুড। মডাল ভার্বের আরেকটা ভার্ব হচ্ছে শুড। দেখেন, আমাদের কথা বলতে গেলে এই শুড ভার্বের ব্যবহারটাও কিন্তু আমরা প্রতিনিয়ত করে থাকি। শুড হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মোডাল অক্সিলারি ভার্ব। এর অর্থ হচ্ছে উচিত। সাধারণ উচিত অর্থে আমরা এই শুডের ব্যবহার করে থাকি। তো শুডের কয়েকটি ব্যবহার রয়েছে, আমরা এটা দেখব। আমরা এটা কিন্তু অনেকেই যারা নিউ লার্নার্স রয়েছে এখানে শুল্ড বলে থাকি। এটা কিন্তু একটা চরম মস্ত বড় ভুল। এখানে SHOULD, এই এলটা হচ্ছে সাইলেন্ট লেটার, মনে রাখবেন। শুল্ড বলা যাবে না, এটা শুড বলতে হবে। উল্ড বলা যাবে না, উড বলতে হবে। শুড, শুড বি, শুড হ্যাভ বিন, শুড, শুড বি, শুড হ্যাভ বিন। তো চলুন আমরা এই জায়গাগুলো একটু দেখি যে কোন কোন জায়গায় এটা ব্যবহার করা যায়। যেমন শুড শব্দের অর্থ হচ্ছে উচিত। সাধারণ উচিত অর্থে আমরা শুড ব্যবহার করব। কি ব্যবহার করব? শুড। যেমন সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট। যেমন দেখেন, আই শুড গো নাও, আমার এখন যাওয়া উচিত। ইউ শুড ওয়ার্ক হার্ড, ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার কঠোর পরিশ্রম করা উচিত। আপনি কাউকে বলতে চাচ্ছেন যে তোমার সামনে পরীক্ষা,
এখন তোমার খেলায় সময় কাটানো উচিত নয়, এখন তোমার কঠোর পড়াশোনা করা উচিত, এখন তোমার ঘুম পড়া উচিত, এখন তোমার বই পড়া উচিত। এই জায়গাগুলোতে আমরা উড ব্যবহার করব, সরি শুড ব্যবহার করব। আই শুড গো নাও, ইউ শুড ওয়ার্ক হার্ড, দে শুড কাম টুমরো, হি শুড ডু দ্য ওয়ার্ক। তো এখানে যে বাক্যগুলো রেখে রয়েছে, এর বাইরেও কিন্তু আমরা বাক্য করব। এটা হচ্ছে আপনাদের একটা হোমওয়ার্ক থাকলো। আর এই বাক্যগুলোর সঙ্গে নট যোগ করে নেগেটিভও করা যায়। যেমন আমার ক্লাস যারা রেগুলার হইতে করেন, দেখবেন একটা বাক্য কিভাবে নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, সেখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায়, এটাও কিন্তু আমরা দেখতে পারবো। হি শুড ডু দ্য ওয়ার্ক, হি শুডেন্ট ডু দ্য ওয়ার্ক। আই শুড গো নাও, আই শুডেন্ট গো নাও। অর্থাৎ এটা হচ্ছে শুড আমরা উচিত অর্থে ব্যবহার করলাম। এবার দেখব থাকা উচিত, হওয়া উচিত। যেমন শুড বি দিয়ে আমরা এই বাক্যগুলা কমপ্লিট করতে পারি। সাবজেক্ট প্লাস শুড বি প্লাস নাউন। কি বললাম বলেন? সাবজেক্ট প্লাস শুড বি প্লাস নাউন। মিনা শুড বি অ্যাট হোম নাও, মিনা শুড বি অ্যাট হোম নাও। মিনার এখন বাড়িতে থাকা উচিত। হি শুড বি লন্ডন নাও, তার এখন লন্ডন থাকা উচিত। আই শুড বি ইউর ফ্রেন্ড, তোমার আমার বন্ধু হওয়া উচিত। ইউ শুড বি মাই ফ্রেন্ড, তোমার আমার বন্ধু হওয়া উচিত। অর্থাৎ তুমি আমার বন্ধু হও বা হওয়া উচিত। এখানে শুড বি শব্দের অর্থ হচ্ছে উচিত। মিনার শুড বি অ্যাট হোম নাও, মিনার এখন বাড়িতে থাকা উচিত। আই শুড বি অ্যাট দ্য স্কুল নাও, অর্থাৎ শুড শব্দের অর্থ ছিল উচিত, আর শুড বি শব্দের অর্থ হচ্ছে থাকা উচিত। এটার স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস শুড বি প্লাস নাউন, সাবজেক্ট প্লাস শুড বি প্লাস নাউন। এরপর আমরা আরেকটা স্ট্রাকচার দেখব। কোনো কাজ করতে থাকা উচিত বোঝালে তখন শুড বি প্লাস ভার্বের পর আইএনজি ফর্ম ব্যবহার করব। সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। যেমন রহিম শুড বি ইটিং নাও, রহিমের এখন খেতে থাকা উচিত। শিল্পী শুড বি ওয়াচিং নাও, শিল্পীর এখন দেখতে থাকা উচিত। রহিম শুড বি প্লেয়িং নাও, রহিমের এখন খেলতে থাকা উচিত। তাহলে দেখেন শুড বি ইটিং, শুড বি ওয়াচিং, শুড বি প্লেয়িং, এই বাক্যগুলো আমরা কিভাবে তৈরি করব? সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। কোনো কাজ করতে থাকা উচিত এমন বোঝালে তখন আমরা শুড বি প্লাস ভার্বের পর আইএনজি ব্যবহার করব। সবাই যারা মন দিয়ে ক্লাসটা দেখছেন, দেখেন এখানের যারা ক্লাস করছেন এখন প্রায় 75 স্টুডেন্টস আর জয়নিং ইন দিস ক্লাস। তো অনেকেরই কিন্তু অনেক ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। কথা বলে আমার সঙ্গে, বিভিন্ন হোমওয়ার্ক আমার হোয়াটসঅ্যাপে করে করে পাঠায়, অনেক রকমের। এটা কিন্তু বোঝা যায়, টিচাররা বুঝতে পারে কার কতটা উন্নতি হচ্ছে, কার কতটা অবনতি হচ্ছে। তো এই যে জায়গাগুলা, এখানে যদি আপনারা ভালো করতে চান, আমার এই কথাগুলা প্রত্যেকটা ওয়ার্ড আপনাকে ভালোভাবে ফলো করতে হবে। এই যে হোমওয়ার্ক দিচ্ছি, এগুলো আপনাকে করতে হবে। আমি কাজ দিলাম, আপনি করলেন না। গত ক্লাসে আমি দেখেছিলাম, লক্ষ্য করেছিলাম যে আমি রেইজ হ্যান্ড প্রেস করতে বলি প্রেজেন্টেশন দেওয়ার জন্য। অনেকেই আমি মানে যারা নতুন তাদেরকে আমি কল করি যে আপনি বলুন প্লিজ, আপনি দুইটা সেন্টেন্স বলুন, একটা বলুন আপনি ক্যামেরার সামনে, আপনার কথাটা যেন আমি শুনতে পারি। কিন্তু বারবার অনুরোধ করা সত্ত্বেও অনেকে কিন্তু কোনো কথাই বলে না। অনেকে সামনে এসে বলে স্যার আমার লজ্জা করছে, আমার ভয় করছে, স্যার আমি ভুলে যাচ্ছি, আমি বলতে পারছি না। এটাও অনেকে বলে, কিন্তু এদেরও সম্ভাবনা রয়েছে শেখার। তো এখানে আমি হাতে গোনা যে কয়েকজনকে দেখি কথা বলে, তারাই প্রত্যেকটা ক্লাস আমি যখন এখন প্রেজেন্টেশন নিব, সেই কয়েকজনই প্রতিদিন কথা বলে। কিন্তু এর বাদ বাকি যারা রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, প্লিজ একটু কথা বলার অভ্যাস করুন, একটু সামনে আসুন। প্রথম পর্যায়ে আপনার অনেক ভুল হবে, ভুল হওয়াটাই স্বাভাবিক। এখানে আমি অনেক উদাহরণ ব্যবহার করি, গত ক্লাসগুলোতে বলেছিলাম যে আপনি এখানে, আমরা সবাই অ্যাডাল্ট পারসন, আমরা সবাই হাঁটতে পারি, দৌড়াতে পারি, তাই না? তো একটু ছোটবেলায় ব্যাকে ফিরে যান তো, শৈশব বয়সে আমরা যখন হাঁটা শিখেছি, হাঁটতে গিয়ে পড়ে যাইনি এমন কি কেউ এখানে আছি? আমার মনে হয় না। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না স্যার আমি একবারও না পড়ে হাঁটতে শিখেছি।
ল্যাঙ্গুয়েজটা শেখাও কিন্তু ঠিক তাই, আপনাকে অনেকবার পড়ে যেতে হবে, অনেক ভুল করতে হবে। এই ভুল করতে 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 একটা সময় আপনি সঠিকের কাছে চলে যাবেন। কিন্তু আমি প্রথম থেকেই সঠিক বলবো, এখন বলবো না, আরো একটু ভালো করে শিখি তারপর বলবো, এই টেন্ডেন্সি আমাদেরকে বাদ দিতে হবে। তো এখন থেকে আমি আশা করব, যারা নতুন রয়েছেন, কথা বলতে চান না, কথা বলতে সংকোচ বোধ হয়, একটু কথা বলার চেষ্টা করবেন প্লিজ। আমি এই শুড ভার্বের শীটটা শেষ করে প্রেজেন্টেশনে চলে আসবো, আনমিউট করব। নতুনরা একটু আসবেন কথা বলার জন্য প্লিজ। তো এখানে বলা হচ্ছে সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট কোনো কাজ করতে থাকা উচিত বোঝাবে। শিল্পী শুড বি ওয়াশিং নাও, রহিম শুড বি প্লেইং নাও, রহিম শুড বি ইটিং নাও, ইরফান শুড বি রিডিং নিউজ পেপার নাও। অর্থাৎ ইরফানের এখন সংবাদপত্র, খবরের কাগজ পড়তে থাকা উচিত। এটা বোঝালে সাবজেক্টের পর শুড বি, তারপর ভার্বের পর আইএনজি দিতে হবে। এরপর একটা দেখবো সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্বের ভি3, সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্বের ভি3, তারপর অবজেক্ট। এটা প্যাসিভ ভয়েস করার জন্য সাধারণত এই কাঠামোটি ব্যবহার করা হয়। যখন প্যাসিভ মুড করা হবে তখন এই কাঠামোটা করা হবে। সাবজেক্টের পর শুড বি দিতে হবে, তারপর ভার্বের ভি3 দিতে হবে। যেমন নিউজ পেপার শুড বি রেড, দেখেন এটা রিড বলবো না, ভি3টা আমাদের উচ্চারণ করতে হবে রেড। বানানটা কিন্তু একই, রিড রিড রিড, কিন্তু রিড রেড রেড। নিউজ পেপার শুড বি রেড, সংবাদপত্র পড়া উচিত। রাজু শুড বি সেন্ট লন্ডন বাই হিজ ফাদার, গার্ডেন শুড বি ওয়াটার্ড। দেখেন বাগানে পানি দেওয়া উচিত, কে দিবে, কারা দিবে, এর ডাইনে বায়ে কোথাও কিন্তু কোনো সাবজেক্ট নাই। আর আমরা জানি সাবজেক্ট যেখানে নিষ্ক্রিয় থাকে, সাবজেক্টের জায়গায় অবজেক্টটা এসে দখল করে নেয়, অবজেক্ট প্রাধান্য পায়, সেটাকে হচ্ছে প্যাসিভ ভয়েস বলে। অ্যাক্টিভ ভয়েস শব্দের অর্থ হচ্ছে কর্তৃবাচ্য, যেখানে কর্তার প্রাধান্য থাকে। প্রত্যেকের বাড়িতে যার যার বাবা হচ্ছে বাড়ির কর্তা। আইট রাইস, এই বাক্যের কর্তা আই। সুমন রাইটস আ লেটার, এখানে সুমন হচ্ছে এই বাক্যের মালিক। কে চিঠি লেখে? সুমন। কিন্তু যদি বলা হয় চিঠিটি বা একটি চিঠি সুমনের দ্বারা লেখা হয়, আ লেটার ইজ রিটেন বাই সুমন, দেখেন সাবজেক্টটা কোথায় চলে গেল, সাবজেক্টটা একটু দূরে চলে গেল, তার কার্যকারিতা একটু নষ্ট হয়ে গেল, কমে গেল। নিউজ পেপার শুড বি রেড, সংবাদপত্র পড়া উচিত, কারা পড়বে, কাদের উচিত? এখানে কি কোনো কর্তা, কোনো গোষ্ঠী, কোনো পার্টি বা কোনো ব্যক্তির নাম উল্লেখ রয়েছে? নেই। তাহলে এটা হচ্ছে প্যাসিভ মুডের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট ব্যবহার করা হয়। নিউজ পেপার শুড বি রেড, রাজু শুড বি সেন্ট লন্ডন বাই হিজ ফাদার, গার্ডেন শুড বি ওয়াটার্ড, গিটার শুড বি প্লেড, উই শুড বি ইনফর্মড, রুম শুড বি মপড। হ্যাঁ, মপ শব্দের অর্থ মোছা। দ্য রুম শুড বি মপড, অর্থাৎ রুমটি মোছা উচিত। দ্য ওয়াল শুড বি পেইন্টেড, দেওয়ালটিতে রং করা উচিত। কে করবে? এখানে কোনো সাবজেক্ট সক্রিয় নেই, অবজেক্ট এখানে এসেছে, এই জন্য এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, প্যাসিভ মুড। নেক্সট, শুড হ্যাভ, থাকা উচিত বা হওয়া উচিত বা কারো অধিকারে কোনো কিছু থাকা উচিত। যেমন আপনার 20 লক্ষ টাকা হয়েছে, আপনি চিন্তা করছেন তাহলে তো আমার একটা মনে হয় গাড়ি থাকা উচিত, আমার তো অনেক টাকা হয়েছে, আমার একটা আইফোন মোবাইল থাকা উচিত, আমার একটা সুন্দর অ্যাপল কোম্পানির ল্যাপটপ থাকা উচিত। এই বাক্যগুলো আমরা কিভাবে করব? সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস অবজেক্ট। আই শুড হ্যাভ এ কার, আমার একটা গাড়ি থাকা উচিত, অর্থাৎ অধিকারে মালিকানায় থাকা বোঝালে শুড হ্যাভ ব্যবহার করব। ইউ শুড হ্যাভ এ বুক অর পেন, হি শুড হ্যাভ আ কম্পিউটার, এখানে আমরা শুড হ্যাভ ব্যবহার করব, সাবজেক্ট তারপর শুড হ্যাভ তারপর অবজেক্ট। এটা হচ্ছে থাকা উচিত। আর যদি বলি থাকা উচিত ছিল, পাস্ট ফর্মে হয়ে যাবে, তখন কি হবে? সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। অর্থাৎ এটা হয়ে যাবে থাকা উচিত ছিল। যেমন আই শুড হ্যাভ গন,
এর অর্থটা কি দাঁড়ায় জানেন? আমার যাওয়া উচিত ছিল। মিতা শুড হ্যাভ সাং এ সং, মিতার একটা গান গাওয়া উচিত ছিল। রহিম শুড হ্যাভ প্লেড ক্রিকেট, রহিমের ক্রিকেট খেলা উচিত ছিল। লিটন শুড হ্যাভ প্লেড গিটার, লিটনের গিটার বাজানো উচিত ছিল। আমার গতকাল তাদের বাড়িতে দাওয়াত খেতে যাওয়া উচিত ছিল। তোমার গতকাল আসা উচিত ছিল। তার অঙ্কটি করা উচিত ছিল। এই ধরনের কথাগুলো আমরা সাবজেক্টের পরে শুড হ্যাভ ব্যবহার করব, তারপর ভার্বের ভি3 দিব, তারপর অবজেক্ট দিব। আই শুড হ্যাভ গন, আই শুড হ্যাভ গন এর বাংলাটা অনেকের কাছে আপনি শুনে দেখবেন আমরা বলতে পারি না। এটার অর্থ হচ্ছে থাকা উচিত ছিল, খাওয়া উচিত ছিল, যাওয়া উচিত ছিল। এখানে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের ভি3 ব্যবহার করতে হবে। আই শুড হ্যাভ গন, মিতা শুড হ্যাভ সাং এ সং, রহিম শুড হ্যাভ প্লেড ক্রিকেট, লিটন শুড হ্যাভ প্লেড গিটার, ইউ শুড হ্যাভ বট অ্যান আমব্রেলা, তোমার একটা ছাতা কেনা উচিত ছিল। এরপর দেখব হওয়া উচিত ছিল বা কাজ করতে থাকা উচিত ছিল বা কাজ করা উচিত ছিল। আমরা এখন দেখেছি শুড হ্যাভ প্লাস ভার্বের ভি3, আর এবার দেখব শুড হ্যাভ বিন। কি দেখবো বলেন? প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার কিছু ডিফারেন্স রয়েছে। এটা একটু ক্লাস রেকর্ডটা পরবর্তীতে দেখবেন, ক্লিয়ার হয়ে যাবে। সাবজেক্ট প্লাস শুড হ্যাভ বিন প্লাস অবজেক্ট। দেখেন, ইউ শুড হ্যাভ বিন অ্যাট হোম, এটার অর্থ কি জানেন? তোমার বাড়িতে থাকা উচিত ছিল। এই যে হওয়া উচিত ছিল, কাজ করতে থাকা উচিত ছিল বা কাজ করা উচিত ছিল। সাবজেক্টের পরে শুড হ্যাভ বিন প্লাস অবজেক্ট, ইউ শুড হ্যাভ বিন অ্যাট হোম। রাহুল শুড হ্যাভ বিন সেলফিশ, রাহুলের একটু স্বার্থপর হওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ বিন ইয়োর ফ্রেন্ড। দেখেন অনেকগুলা স্ট্রাকচার, কিন্তু একবারে সব মনে থাকবে না। ক্লাস রেকর্ড পিডিএফটা একটু দেখবেন, প্রত্যেকটা মনে চলে আসবে। এরপর একটা দেখব, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ বিন প্লাস ভার্বের পর আইএনজি। আর কেবল এইমাত্র যেটা দেখলাম সাবজেক্ট প্লাস শুড হ্যাভ বিন প্লাস অবজেক্ট, ইউ শুড হ্যাভ বিন অ্যাট হোম। আর এইটা হবে ইউ শুড হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড, ইউ শুড হ্যাভ বিন সিঙ্গিং, ইউ শুড হ্যাভ বিন প্লেয়িং, আই শুড হ্যাভ বিন ট্রাইং, ইউ শুড হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড, তোমার কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন সিঙ্গিং, তোমার গান গাইতে থাকা উচিত ছিল। অর্থাৎ একটা কন্টিনিউয়াস ফর্ম বোঝাচ্ছে। যেমন আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার, হি হ্যাজ বিন ডুইং দ্য সাম ফর অ্যান আওয়ার। এই যে যে ভাবটা, এখানেও কিন্তু একটা সেম মিনিং দিচ্ছে। আরেকটা হচ্ছে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ বিন প্লাস ভি3 প্লাস অবজেক্ট। যেমন দ্য রুম শুড হ্যাভ বিন ক্লিন, রুমটি পরিষ্কার করা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন সেন্ট টু লন্ডন, প্লান্ট শুড হ্যাভ বিন ওয়াটার্ড। দেখেন মনে রাখবেন এই ওয়াটারটা কিন্তু নাউন, আবার এখানে ওয়াটারটা কিন্তু ভার্ব। তো এই যে শুডের অনেকগুলা ব্যবহার দেখালাম এবং উডের অনেকগুলা ব্যবহার দেখালাম, স্পোকেন ইংলিশে এই শুড এবং উডের ব্যবহারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যেমন এই যে উডের একটা ব্যবহার, উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, আপনার কাছে টাকা নাই, ইমার্জেন্সি কিছু টাকা প্রয়োজন। আপনার কলিগকে আপনি ইংলিশে বলবেন যে অনুগ্রহ করে আমাকে কিছু টাকা ধার দিবেন কি? উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, উড ইউ প্লিজ টেল মি ইওর নেম, অনুগ্রহ করে তোমার নামটি কি আমাকে বলবে? উড ইউ প্লিজ গো উইথ মি, তুমি কি আমার সঙ্গে যাবে? তো এই জায়গাগুলোতে কিন্তু আমরা উড ব্যবহার করব। আচ্ছা, এইটা আমরা সময় থাকলে আরো একটা লেসন দেখব। তো তার ফাঁকে আমরা একটু প্রেজেন্টেশনটা নিই। গত ক্লাসে আমাদের কি পড়া ছিল? কোনো প্যাসেজ দেওয়া ছিল বা টেন্স রিলেটেড যে ট্রান্সলেশন এটা দেওয়া ছিল নাকি কোনো প্রেজেন্টেশন ছিল? স্যার হ্যাঁ, ট্রান্সলেশন চলবে। 14, ডে জি স্যার 14, ডে 14। ডে 14, তাহলে তো আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। 14 তো অনেক দূরে চলে গিয়েছি। স্যার আরেকটা ছিল হচ্ছে ডিসক্রাইব সাবজেক্ট টক ইন মাই স্কুল, সেটা নেওয়া হয় নাই সেই দিন, গত পরশু দিন নেওয়া হয় নাই এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা নিব আজকে। আমি অনেক সময় দিব আজকে, এইটা আগে নেই ডে 14, তারপর আমি ওই জায়গাটাতে যাব, ওখানেও আমাদের কথা বলতে হবে। দেখেন আরো একটা বিষয় আপনাদেরকে দেওয়া হয়তো আমার মনে ছিল না। এই যে জায়গাটা, এটা আমি তো এখানে যে ট্রান্সলেশন এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হচ্ছে খুব সিম্পল, মানে আলাদা আলাদা করে দেওয়া। কিন্তু এইটা হচ্ছে দেখেন প্যাসেজ ট্রান্সলেশন।
এইটা করলে আমাদের আরো বেশি কাজে দিবে। অর্থাৎ যে কোনো একটা প্যারা যে কোনো বই থেকে আমি আপনাদেরকে তুলে দিলাম কয়েকটা লাইন একসঙ্গে করে, এইটা করলে বেশি কিন্তু ইফেক্টিভ হবে। জি এই যে স্যার। জায়গাগুলো দেখেন, যদি এই এই বিষয়গুলো নিয়ে আপনি কথা বলছেন কারোর সঙ্গে, আপনি ইংলিশে বলতে চাচ্ছেন যে কোনো ফরেনাররা এসেছে তার সামনে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের দেশ সুন্দর এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর, তবে অনেক সময় এই যে দেখেন তবে ওই সিঙ্গেল যে ট্রান্সলেশন গুলো এই যে জায়গাটা, ওখানে কিন্তু আপনি এই ফিলটা পাবেন না। আবার এখানে যখন শিখবো আমরা তখন কিন্তু অলরেডি এইটা আমরা পাচ্ছি যে, কোথায় ছিলাম জানি, একটু বের করি, এই যে আমাদের দেশ সুন্দর এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর, তবে অনেক সময় পরিবেশ দূষণ করা হয়, মানুষদের সচেতন করা প্রয়োজন, যদি সচেতনতা বাড়ানো যায় তবে পরিবেশ সুরক্ষিত রাখা সম্ভব, সবাই মিলে কাজ করলে পরিবেশ রক্ষা করা হবে, ভবিষ্যতে পরিবেশের উন্নতির জন্য আরো পদক্ষেপ নেওয়া হবে, ভবিষ্যতে পরিবেশের উন্নতির জন্য আরো পদক্ষেপ নেওয়া হবে। দেখেছেন একটা প্যাসেজ, এই প্যাসেজ গুলো আমরা অ্যানালাইসিস করব, সমস্যা নেই। আগে আমরা এইটা ডে 14, তো আমি একটু রেইজ হ্যান্ড প্রেস করবেন, সবাই কথা বলবেন না, তাহলে ক্লাসটা খুব ভালোভাবে আমরা চালাতে পারবো। ডে 14, 12, 13, 14, আচ্ছা। সে কি ইংরেজি জানে? তাহলে দেখি এখানে রেইজ হ্যান্ড কে কে প্রেস করেছেন। রেইজ হ্যান্ড, আজকে তো অনেক স্টুডেন্ট জয়েন করেছেন ক্লাসে। শারমিন আক্তার, প্রথমে আপনি বলবেন, আপনি তিনটা বলবেন এখানে। সে কি জি ইংরেজি স্যার। জানে? সে কি ইংরেজি জানে, এটা ডাজ হি নো ইংলিশ। এখানে ডু হবে না কেন? তারটা থার্ড পারসন হি, এর জন্য ডু হবে না। থ্যাংক ইউ, পার্সন হ্যাঁ সিঙ্গুলার। অবশ্যই অবশ্যই, আমরা এই ব্যাখ্যাগুলো কিন্তু সবাই জানবো। তারপর তিনি কি একজন ডাক্তার? ইজ এ ডক্টর। দেখেন এই যে হ্যাঁ ধন্যবাদ, সঠিক বলেছেন। এখানে আমি একটু বলি, এখানে ইজ হি এ ডক্টর, এইটা আমরা একবারে করতে গেলে আমরা যারা নতুন শিখতেছি ভাষাটা আমাদের একটু সমস্যা হতে পারে, কনফিউশন আসতে পারে। এখানে আমরা বাক্যটা আগে অ্যাসার্টিভ করে নিব, যেমন অ্যাফার্মেটিভ হি ইজ আনবো। এ ডক্টর। ইয়েস, তিনি একজন ডাক্তার, হি ইজ এ ডক্টর। এরপর আমরা একটা সূত্র জানি, এই যেখানে অক্সিলারি ভার্ব বা বি ভার্বের কোনো ভার্ব থাকে, এটাকে ইন্টারোগেটিভ করতে গেলে ওই ভার্বটাকে সবার প্রথমে আনে বসাতে হবে। অর্থাৎ হি ইজ এ ডক্টর, এখানে ইন্টারোগেটিভ হবে ইজ হি এ ডক্টর, এবং পরবর্তীতে একটা নোট অফ ইন্টারোগেশন বলবো। আচ্ছা পরেরটা বলেন, করিম কি অলস নয়? ইজ করিম নট লেজি। বা ইজেন্ট করিম লেজি? ইজেন্ট করিম, করিম, হ্যাঁ। হ্যাঁ। 4 নাম্বারটা বলেন, সে কি দিনে ঘুমায় না? ডাজেন্ট হি স্লিপ ডিউরিং দ্য ডে। হ্যাঁ, বা এখানে অ্যাট নাইট, নাইট দিলে হবে অ্যাট, আর ডে দিলে হবে বাই ডে, মনে রাখবেন। হ্যাঁ, ডিউরিং দা ডে টাইম বা বাই ডে। অনু কি তোমাকে সাহায্য করে না? ডাজেন্ট অনু হেল্প ইউ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। পরবর্তী বাক্যগুলো বলবেন। ভবেশ চন্দ্র বিশ্বাস, প্লিজ আনমিউট। Yes, sir. হ্যাঁ, রাম কি চা পান করে না? Doesn't Ram take tea? আচ্ছা, এখানে আরো একটা কাজ করবেন সবার সুবিধার্থে, সেটা করতে হবে। রাম কি চা পান করে না, এইটা বলে এটা পড়ে এটা কোন টেন্সে আছে সেই টেন্সটা বলবেন, তারপরে ট্রান্সলেশন করবেন। সবাই আমার কথা কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ প্রত্যেক বাংলা বাক্যটা কোন টেন্সে আছে এইটা বললে যারা আমরা এখানে টেন্সটা একটু কম বুঝি তাদের উপকার হবে। রাম কি চা পান করে না, পরেরটা বলেন, তুমি কি বোকা নও, এটা কোন টেন্স বা কোন টেন্সের কোন ফর্ম? Present indefinite tense, sir. হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিটের নেগেটিভ বলতে হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ। তুমি কি Negative. বোকা নও, তাহলে কি হবে? এটা নেগেটিভ ইন্টারোগেটিভ, সরি নট নেগেটিভ, Sorry, নেগেটিভ negative ইন্টারোগেটিভ। interrogative. Aren't you foolish? আরেন্ট ইউ ফুলিশ, আরেন্ট ইউ ডাল। আচ্ছা, রানা কি মিথ্যাবাদী নয়? It was a present indefinite এবং with a negative interrogative. ইয়েস, তাহলে কি হবে? Doesn't Rana liar? আচ্ছা, এইটা দিয়ে 4টা বাক্য বলেন তো, আগে এর অ্যাফার্মেটিভ বলেন, এর নেগেটিভ বলেন, এর ইন্টারোগেটিভ বলেন, এর নেগেটিভ ইন্টারোগেটিভ বলেন। Rana is liar. Rana doesn't liar. Does Rana liar? Doesn't Rana liar? আচ্ছা, আম আমটি কি মিষ্টি নয়? It's present indefinite, negative interrogative. Doesn't the mango sweet? আচ্ছা, এখান থেকে আমরা সবাই মোটামুটি ফিডব্যাকটা ভালো আসছে। আমি একটু ব্যাকে চলে যাই, দেখি আমাদের কার কি মনে আছে। এটা করার জন্য আমি ডে সেন্টেন্স ট্রান্সলেশন ডে 10।
হবে, মানে ডাজ নট হবে কি করে? হুম বলেন আবার। বা উনি বললেন রানা কি মিথ্যাবাদী না, ডাজ নট কি করে হয়? ইজন্ট হবে তো, সব জায়গায় ডাজ নট কেন, ইজন্ট হওয়া উচিত তো স্যার। বাক্যটা দেখেন, আরেকবার বলি, কোথায় ছিল জানো, ডে 14-এ। হ্যাঁ, সঠিক বলেছেন, আমি খেয়াল করিনি এটা, বলেন। রানা কি ছিল, বাংলাটা কি ছিল জানো? রানা কি মিথ্যাবাদী? হ্যাঁ হ্যাঁ, এখানে বাক্যটা করলে আমি যে সূত্রটা দিয়েছিলাম, ইয়েস, সূত্রটা ফলো করে করলে অবশ্যই মিলবে। রানা মিথ্যাবাদী, রানা ইজ লায়ার। লায়ার, রানা মিথ্যাবাদী নয়, রানা ইজেন্ট লায়ার। ইজ নট লায়ার। এখানে আমরা ডাসটা কোথায় আনবো আর ডুটা কোথায় আনবো, এর এক্সাক্ট ব্যাখ্যাটা কে দিতে পারবেন? আমি গত ক্লাসে বলেছিলাম, মনে আছে কারো? অক্সিলারি ভার্ব যদি থাকে। ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, এবং এখানে যদি অক্সিলারি ভার্ব না থাকে, যদি বলা হচ্ছে অক্সিলারি ভার্ব বলতে, এখানে অক্সিলারি ভার্ব বললে শুধু হবে না, এই জায়গাটাতে আমরা অনেক সময় ভুল বলি এই কথাটা, এটা খুবই ভুল। শুধু অক্সিলারি না, রানা ইজ লায়ার, রানা মিথ্যাবাদী, এখানে ইজটাকে আপনি যদি অক্সিলারি ভার্ব বলেন, এটা কিন্তু একদিক থেকে ভুল হবে, কারণ এই যেখানে মেইন ভার্ব, এটা বি ভার্ব বলতে হবে। বি ভার্বের সঙ্গে সব জায়গায় নট দেওয়া যায়। অর্থাৎ যেমন আই অ্যাম ইটিং রাইস, বাক্যটা খেয়াল করেন, আই অ্যাম ইটিং রাইস, এখানে দুইটা ভার্ব রয়েছে না? ইটিং হচ্ছে মেইন ভার্ব, আর অ্যাম হচ্ছে অক্সিলারি ভার্ব। কিন্তু এই অ্যামটা আবার কিন্তু মেইন ভার্ব হয়ে যায়, যেমন আই অ্যাম স্টুডেন্ট, এখানে আপনি নট দিয়ে করতে পারবেন, আই অ্যাম নট এ স্টুডেন্ট। আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম নট ইটিং রাইস, এখানেও ঠিক তাই। যেহেতু এখানে বি ভার্বের একটা ভার্ব অলরেডি রয়েছে, রানা ইজ লায়ার। আচ্ছা, একটু সাউন্ড হচ্ছে, হ্যাঁ আমি একটু মিউট করে দিই, দেখেন তার পাশে জানি খুব একটা সাউন্ড হচ্ছে। হুম। তো এই যে জায়গাটা আমি বললাম, এখানে কি করতে হবে, এখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে অক্সিলারি ভার্ব বা বি ভার্বের কোনো ভার্ব যদি থাকে, তারপরে নট যোগ করে আমরা নেগেটিভ করতে পারি। আর যদি বি ভার্ব না থেকে ডিরেক্ট থাকে, যেমন আই ইট রাইস, এই ধরনের বাক্যগুলোকে এখানে আপনাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্স, এই দুইটা জায়গায় ডু ডাজ এবং ডিড ব্যবহার করতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু বা ডাজ, আর পাস্ট ইনডেফিনিট টেন্সে ডিড ব্যবহার করব। আজকে একটু আগে একটা ক্লাস নিয়েছিলাম ঠিক এই কথাগুলোর উপরে, যে বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব, আপনাদের ওই ক্লাসটা নিয়েছি। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এই জায়গাটা যদি আমরা না বুঝতে পারি, তাহলে বড় বড় বাক্য কিন্তু আমরা তৈরি করতে পারবো না। আমরা যখন এই যে কথা বলবো, প্রেজেন্টেশন দিব, ডিসক্রাইব আর নিউজ পেপার আর ম্যাগাজিন, যে কোনো জায়গায় আপনি যেখানেই যাবেন, আপনার এই বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব এটা কাজে লাগবেই লাগবে। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খুব সতর্কতার সাথে পড়তে হবে। আচ্ছা, তারপর দেখেন, আমি আজকে আরেকটা ক্লাস নিয়েছি, এই ক্লাসটা আপনাদের গ্রুপে দিয়ে দিব। অর্থাৎ এই বেসিকের যে জায়গাটা, আমরা অনেকেই কিন্তু এগুলো ভালোভাবে ক্লিয়ার না, অনেকেই জানি না যে কোথায় নট বসবে, কোথায় নট বসবে না। একটা বাক্যকে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, কিভাবে নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ করব। এইভাবে কিন্তু এই বাক্যগুলো আমাদেরকে সাজাতে হবে। আচ্ছা, নেক্সট, এখান থেকে আমরা একটু ব্যাকে চলে যাই, ডে 10, এটা আমরা একটু করি, দেখি পরবর্তীতে কে রয়েছেন। জয়নাব, একটু আনমিউট করেন আপা প্লিজ। এখান থেকে বলবেন নাম্বার 1, আমি কাজটি করছিলাম না, সঙ্গে সঙ্গে টেন্সটা আসসালামু বলবেন, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, টেন্সটা বলবেন এবং এই বাক্যটাও আপনি ট্রান্সলেট করবেন। 1 নম্বর থেকে শুরু করেন, এটা স্যার ভালোভাবে বুঝে ফার্স্ট বলবেন। হুম ফার্স্ট কন্টিনিউয়াস। আপনি অনেক কাজ করে আমার হোয়াটসঅ্যাপে পাঠান, আসলে অনেক ধন্যবাদ, এবং আপনার অনেক ভুল ত্রুটিগুলো আগের থেকে কমে গিয়েছে। আর যেগুলো ভুল থাকে আমি কিন্তু দেখাই দেই, লিখে দেই, সবাই এইভাবে করবেন, আপা কিন্তু অনেক হোমওয়ার্ক পাঠায় আমাকে। আচ্ছা বলেন, এটা কি হবে, আমি কাজটি করছিলাম না। স্যার এটা ফার্স্ট কন্টিনিউয়াস। ফার্স্ট কন্টিনিউয়াস নেগেটিভ বলতে হবে, যে কাজটি করছিলাম না। আই ওয়াজ নট ডুইং দ্য ওয়ার্ক। এই দেখেন, এখানে ওয়াদের পরে নট চলে এসেছে, হ্যাঁ, ওয়াজটা এখানে বি ভার্ব থেকে এসেছে, ওয়াদের পরে নট। আই ওয়াজ ডুইং দা ওয়ার্ক, আই ওয়াজ নট ডুইং দা ওয়ার্ক। শুধু এতটুকুই যদি শিখতে পারেন, আপনি অনেক বাক্য নিজে নিজে তৈরি করতে পারবেন। আপনি যদি 100 সেন্টেন্স জানেন ইংলিশে অ্যাফার্মেটিভ, ওই 100 সেন্টেন্সকে নেগেটিভ করতে পারবেন সঙ্গে সঙ্গে, ওই অক্সিলারি ভার্বের পরে শুধু নট যোগ করে। তারপর তোমরা অঙ্ক, তোমরা অঙ্ক করছিলে না। ইউ ওয়ার নট ডুইং দ্য সাম। টেন্সটা বলবেন। তারপর সে চা পান করছিল না,
সে চা পান করছিল না। হি ওয়াজ নট ড্রিঙ্কিং টি। তাহারা মাঠে খেলছিল না। They were not playing in the field. তাহারা মাঠে খেলছিল, এটা কি হবে? They were playing in the field. তাহারা কি মাঠে খেলছিল না? Were not they playing in the field? ইয়েস। আমি রৌদ্রে দৌড়াচ্ছিলাম না। I was running in the sunlight অথবা sunshine. হ্যাঁ, বা ইন দা সান। রান ইন দা সান মানে রৌদ্রে দৌড়াদৌড়ি করা। আর হ্যাঁ, আমি তারপর রোদে দৌড়াচ্ছিলাম না। I was not running in the sunlight অথবা sunshine. সান। হ্যাঁ, তারপর আমরা কি তোমার জন্য অপেক্ষা করছিলাম না? Were not you waiting for you? ইয়েস। যাক, 6টা বলেছেন, প্রত্যেকটাই রাইট হয়েছে। পরবর্তীতে নতুনরা কেউ একটু আসেন প্লিজ। এমডি মনোয়ারুল হক, আপনি এখান থেকে বলবেন প্লিজ। সবাই কথা বলবেন না, তাহলে ক্লাসটা খুব ভালোভাবে শেষ করতে পারবেন। শামীম কি ফুটবল খেলছিল না? ওয়ালাইকুম সালাম, বলেন। আপনার বইটা আজকে পাঠিয়ে দিয়েছি, চলে যাবে। হুম হুম শামীম প্লেইং ফুটবল। তারপর জি স্যার। সে কি গান করছিল না? ওয়াজেন্ট সি সিঙ্গিং। হ্যাঁ। মা কি রান্না করছিল না? ওয়াজেন্ট মাদার কুকিং। তার চিঠি পাবার পূর্বে আমি রওনা হলাম। এইটা দিয়ে 4টা বলেন তো, 9 নাম্বার। এটা দিয়ে 4টা বলেন। মা কি রান্না করছিল না, এটা দিয়ে বলেন মা রান্না করছিল। মা রান্না করছিল, 4টা বলেন, নেগেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ সব। 9 নাম্বার। মাদার ওয়াজ কুকিং। জি স্যার। মাদার ওয়াজ কুকিং। মাদার ওয়াজেন্ট কুকিং। হ্যাঁ, ওয়াজেন্ট মাদার কুকিং। বলেন স্যার। হ্যাঁ, এটা হয়ে গিয়েছে, সমস্যা নেই। তারপর বলেন তার চিঠি পাবার পূর্বে আমি রওনা হলাম। এটা কোন টেন্স? রওনা হলাম। কোন টেন্সে আছে? হচ্ছে এটা ফার্স্ট ইনডিফিনিট স্যার। ফার্স্ট ইনডেফিনিট হবে, পূর্বে পরে রয়েছে। বিফোর বা আফটার থাকলে তারপর এটা কি পাস্ট? আর কেউ কিছু বলবেন? পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট স্যার। হ্যাঁ, পাস্ট পারফেক্ট স্যার। তাহলে কি হবে? পাস্ট পারফেক্টের সুন্দরভাবে একদিন একটা ক্লাস নিয়েছিলাম পাস্ট পারফেক্ট টেন্সের, মনে আছে? বলেন তো এমডি মনোয়ারুল সাহেব, বলেন এটা বাক্যটা কি হবে সঠিকভাবে? তার চিঠি পাবার পূর্বে আমি রওনা হলাম। এখানে আমি 2টা কথা বলেছিলাম, 2টা সূত্র দিয়ে। I left before receiving this letter. সেই হ্যাড কোথায় গেল? পাস্ট পারফেক্ট টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড আসবে তো, হ্যাড। I had started before this letter. বিভিন্ন রকম সাউন্ড পাচ্ছি এখানে, সঠিক কে বলতে পারবে না? I started before he had অনেক রকম পাচ্ছি। এমডি আসাদুজ্জামান বলতে পারবেন? Sir, I left before I received letter. আচ্ছা, আমি শারমিন আক্তার, আপনার কাছে একটু যেতে চাই। আপনি কি বলেন, বলেন তো? শারমিন আক্তার, এই বাক্যটা বলেন। অর্থাৎ তার চিঠি পাবার পূর্বে আমি রওনা হলাম। এই ধরনের বাক্য আমাদের প্রতিনিয়ত সম্মুখীন হতে হয়। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, ডাক্তার আসার পর রোগীটি মারা গেল। আমরা স্টেশনে পৌঁছাবার পূর্বে ট্রেনটি ছেড়ে দিল। পাস্ট পারফেক্ট টেন্স করার কিছু সূত্র দেখিয়েছিলাম, মনে আছে? 12টা টেন্সের ভিতরে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এন্ড ফিউচার পারফেক্ট, এই 3টা যে পারবে, বাদ বাকিগুলো তার কাছে খুবই সহজ মনে হবে। এইখানে বলা হচ্ছে 2টা কাজ হবে পাশাপাশি সময়ে। ভালোভাবে শুনবেন। 2টা কাজের ভিতরে যে কাজটি অপেক্ষাকৃত আগে হবে, যে কাজটি অপেক্ষাকৃত আগে হবে সেইটা পাস্ট পারফেক্টের নিয়মে সেখানে হ্যাড ব্যবহার করব। তার চিঠি পাবার পূর্বে আমি রওনা হলাম, অর্থাৎ চিঠি আমি হাতে পাইনি, তার আগে আমি রওনা দিয়েছি, এখানে হ্যাড ব্যবহার করতে হবে। he had before বা I had started before his letter. Yes, অর্থাৎ এইটা হবে হচ্ছে তার চিঠি পাওয়া, চিঠি পাওয়া, এটা পাস্ট ইনডেফিনিট। আর আমি রওনা হলাম, এটা পাস্ট পারফেক্ট। আর 2টা বাক্যের মাঝখানে পূর্বে ইংরেজি হচ্ছে বিফোর। তো মনে রাখবেন, আফটার এর পরে হ্যাড আর বিফোর এর পূর্বে হ্যাড। অনেক সুন্দর করে একটা গোছানো পদ্ধতিতে ক্লাসটা নিয়েছিলাম। পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। পারফেক্ট টেন্সটা আজকে আবার একটু দেখবেন, ক্লাসটা আমি দিয়েছি তো। হ্যাঁ,
যদি না থাকে টেন্সের ক্লাসটা আবার একটু দেখে নিবেন প্লিজ। পরের বাক্যটাও দেখেন, এখানে কয়েকটা বাক্য কিন্তু একই রকম রয়েছে। সে চলে যাওয়ার আগে আমি এসেছিলাম, বৃষ্টি থামার পূর্বে আমরা পৌঁছালাম। হুম 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 আচ্ছা, এইখান থেকে বলেন নাম্বার 14, তুমি প্লেটটি ভেঙেছো। তুমি প্লেটটি ভেঙেছো। Anyone can say? You have broken the plate. হ্যাঁ, ইউ হ্যাভ ব্রোকেন দ্য প্লেট। আচ্ছা, যারা রেইজ হ্যান্ড প্রেস করেন না, আপনারা এই যে যারা রেইজ হ্যান্ড প্রেস করেছে না, এই সবাই দেখেন এমডি মনোয়ারুল হক, তারপরে এই যে কাজী সানজিদা ইসলাম, সবাই প্রত্যেকদিন কথা বলে, কিন্তু নিচে যারা, আপনারা কি কথা বলবেন না প্লিজ? হ্যাঁ, এগুলো একটু বলেন তো। আমাদের ফ্রম হিল ট্রাক্স বিউটি খিসা, আপনি একটু বলেন, আপনি তো স্কুল টিচার, এগুলো সব বাক্যগুলো আপনি বলেন পরপর, প্লিজ আনমিউট। তুমি প্লেটটি ভেঙেছো, বাবা টাকা পাঠিয়েছে, রুনা একটি গান করেছে, বলেন। খাগড়াছড়ি, প্লিজ, ক্যান ইউ হেয়ার মি? বিউটি আপা। Yes, sir. Hello, sir. হ্যাঁ, কেমন আছেন? এই বাক্যগুলো বলেন সব, আপনি তো একটা সময় বেশ অ্যাক্টিভ ছিলেন। এই 14 নাম্বার থেকে এখান থেকে বলেন, এক এক করে টেন্স বলবেন, বাক্যটা গঠন কি হবে। তুমি প্লেটটি ভেঙেছো। You have broken the plate. স্যার দেখতে পাচ্ছি না তো। কেন, সবাই দেখতে পাচ্ছে। 19 লিভ নেন, ক্লাস থেকে লিভ নিয়ে আবার জয়েন করেন। বিদ্যুৎ চৌধুরী, বলেন এখান থেকে 15 নাম্বার থেকে বলেন। 15 নম্বর হচ্ছে বাবা টাকা পাঠিয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট। থ্যাংক ইউ, বাক্যটা বলেন। ফাদার হ্যাজ সেন্ট মানি। তারপর রুনা একটি গান গেয়েছে। আচ্ছা, এখানে আনমিউট করে রাখছেন কেন? যে আমি তো বলছি যে কথা বলবে সেই শুধু আনমিউট করেন, বাদ বাকিরাও আনমিউট করে রুনা হ্যাজ ভাষার কথা চলে আসছে। হ্যাঁ, রুনা হ্যাজ সাং এ song। এই সিং ভার্বের 3টা ফর্ম বলেন তো। সিং ভার্বের 3টা, V3 V1 V2 কি হবে? সিং, সিং স্যাং সাং। থ্যাংক ইউ। এইভাবে সবাইকে আমি বলছিলাম, দেখেন এই যে ভার্ব ফর্মের শীটটা দিয়েছি অনেকবার করে, এগুলো মুখস্থ করে ফেলবেন। নোট, নোটেড, নোটেড, নাম্বার, 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 ওপেন, ওপেন্ড, ওপেন্ড, পেইন্ট, পেইন্টেড, পেইন্টেড, অনেকবার করে এই শীট গুলা দিয়েছি, প্রয়োজন হলে আমি আবারও দিব। এগুলা সবাই মুখস্থ করবেন। এগুলো করলে এই যে দেখেন বাক্যটা কত সহজে বলতে পারলেন। কিন্তু এটা গান গাওয়া, এর V3 সিং স্যাং সাং, এই সাং যদি না জানা থাকতো এই বাক্যটা করা যেত না। রুনা একটি গান গেয়েছে, অর্থাৎ এখানে V3 প্রয়োজন হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপর বলেন তুমি ভুল করেছো। তুমি ভুল করেছো, এটা ইউ হ্যাভ ডান রং। ইউ হ্যাভ ডান রং, থ্যাংক ইউ। মা খাবার রান্না করেছে। মা খাবার রান্না করেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট। মাদার হ্যাজ ইউ হ্যাভ মিস্টেকেন হবে, হ্যাঁ হ্যাঁ হবে, ওটা হবে, সমস্যা নেই। তারপর বলেন মিস্টেক, মিস্টুক, মিস্টেকেন, মনে রাখবেন। তাহলে এখানে অক্সিলারি ভার্ব প্লাস V3 দিলে অবশ্যই হবে, ইউ হ্যাভ মিস্টেকেন, মিস্টেকেন। তারপর মা খাবার রান্না করেছে। মা খাবার রান্না করেছে, মাদার হ্যাজ কুকড ফুড। কুকড ফুড, ইয়েস, ফুড মানে খাবার। বালিকাটি একটি ছবি এঁকেছে। the girl has drawn a picture. এটা উচ্চারণ করতে হবে ড্রন, ড্রন। এটা ড্রোন বললে কিন্তু আকাশের ড্রোন হয়ে যাবে। বালিকাটি একটি ছবি এঁকেছে, দ্য গার্ল হ্যাজ ড্রন আ পিকচার। আচ্ছা, এইটার নেগেটিভ কি হবে বলেন তো? নেগেটিভ বাংলাটা কি হবে এবং ইংলিশটা কি হবে? বালিকাটি একটি ছবি এঁকেছে, এর নেগেটিভটা কি, কেমন আসে? বালিকাটি একটি ছবি আঁকেনি। থ্যাংক ইউ। এখানে কিন্তু এঁকেছে, এটা এভাবে বলা যায় না, এঁকেছে নি বা এঁকেছে না, এভাবে বলবো না। বালিকাটি একটি ছবি আঁকেনি। কিন্তু এখানে একটা কথা থেকে যায়, কথাটা হচ্ছে কি, এই যে বললেন বালিকাটি একটি ছবি আঁকেনি, আচ্ছা এইটার নেগেটিভ কি হবে বলেন তো? বালিকাটি একটি ছবি এঁকেছিল, এই বাক্যটার নেগেটিভ কি হবে বাংলায়? আঁকেনি হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা আমি গার্ল ডিড নট ড্র এ পিকচার। আমি ইংলিশটা চাইনি, বাংলা চাচ্ছিলাম। যে বালিকাটি একটি ছবি এঁকেছিল, এইটারও নেগেটিভ কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স একই, ইয়েস। এবং এইটা না, শুধু পাস্ট পারফেক্ট এর নেগেটিভটাও কিন্তু একই আসবে বাংলাটা। অর্থাৎ বালিকাটি একটি ছবি এঁকেছিল, এইটা আপনি পাস্ট ইনডেফিনিটেও ধরতে পারবেন, পাস্ট পারফেক্টেও ধরতে পারবেন, সিম্পল পাস্ট পারফেক্ট, এখানে বিফোর আফটার থাকে না। কিন্তু এইটার নেগেটিভও যখন আপনি বলবেন বাংলায়, মিনিংটা সেম আসবে। অর্থাৎ 3টা জায়গায়
মনে রাখবেন একটা বাংলা বাক্য তিনটা জায়গায় বসানো যায়, কোথাও ভুল হবে না। বালিকাটি একটি ছবি এঁকেছে, এইটার নেগেটিভ বলতে হবে বালিকাটি একটি ছবি আঁকেনি। বালিকাটি একটি ছবি এঁকেছিল, এইটার নেগেটিভ বলতে হবে বালিকাটি একটি ছবি আঁকেনি। আবার পাস্ট পারফেক্টে বালিকাটি একটি ছবি এঁকেছিল, এইটার নেগেটিভ আপনি বলতে পারবেন বালিকাটি একটি ছবি আঁকেনি। কোন একজন স্টুডেন্ট প্রশ্ন করেছিল যে স্যার তাহলে এখানে আমরা কোনটা কোন টেন্সে ধরে বাক্য করব। এখানে একটা সুন্দর উত্তর আছে। উত্তরটা হচ্ছে এই বাক্যটা যদি এইরকম সিম্পল সেন্টেন্সে থাকে আপনি যে কোনো নিয়মে করতে পারবেন। শুধু এরকম একটা বাক্য মনে করেন, এই যে 19 নম্বর বাক্যটা খেয়াল করি, বালিকাটি একটি ছবি এঁকেছে, আবার এর নিচেই যদি থাকে বালিকাটি একটি ছবি আঁকেনি, নিশ্চয়ই বুঝতে পারছেন প্রথমটা প্রেজেন্ট পারফেক্ট রয়েছে, তাহলে দ্বিতীয়টাও আমার প্রেজেন্ট পারফেক্টের নিয়মে নেগেটিভ করব। কিন্তু শুধুমাত্র একটি বাক্য আপনাকে দিলাম, বালিকাটি একটি ছবি আঁকেনি, এখানে আপনি তিনটা টেন্সের যে কোনো স্ট্রাকচার ব্যবহার করে আপনি করতে পারবেন, কোনো ভুল হবে না। এম আই রাইট? অর্থাৎ এই বিষয়টা আপনাকে খুব ভালোভাবে, ইয়েস হ্যাড নট হবে, ডিড নট হবে, আবার ওই হ্যাজ নট হবে, মানে প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ ওই হ্যাঁ, আর হ্যাড নট, হ্যাজ নট, ডিড নট আর হ্যাড নট, তিনটা দিলেই রাইট হবে যে কোনো একটা। কিন্তু ওই বাক্যটা যদি কোনো প্যাসেজের ভিতরে বসে তখন ওর আগে পরে, বাক্যের আগে পরে কোনো কিছু আছে কিনা এইটা দেখে নেবেন। যদি ওইটা প্রেজেন্ট পারফেক্টের আগে কোনো, মানে ওই বাক্যের আগে প্রেজেন্ট পারফেক্ট রিলেটেড কোনো বাক্য থাকে, প্রেজেন্ট পারফেক্টের নিয়ম অনুসারে হ্যাজ নট ব্যবহার করে নেগেটিভ করবেন। যদি শুধু পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে ডিড নট ব্যবহার করে করবেন। আর যদি ওর আগে কোনো পাস্ট পারফেক্ট থাকে হ্যাড নট ব্যবহার করে নেগেটিভ করতে হবে। এটা কিন্তু খুব একটা সূক্ষ্ম বিষয়, মনে রাখবেন এই বিষয়টা। আচ্ছা, আমরা স্টেশনে পৌঁছেছি, কি হবে? we have reached the station. Yes, we have reached the station. সে ভাত খেয়েছে। 21, সে ভাত খেয়েছে। He has eaten. Thank you. তারপর পরেরটা বলেন। মেয়েদের ভিতরে একজন একটা বলেন। ঠিক আছে, তো তারপরেরটা বলেন। আমি কাজটি করেছি। I have done the work. এই দেখেন সেই জায়গাটা চলে এসেছে, যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা সামনে চলে আসছে, যে আমি কাজটি করেছি, এর নেগেটিভ হবে কি আমি কাজটি করিনি। তাহলে যেহেতু বাক্যটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমি কাজটি করেছি, আর এর নেগেটিভ হবে আমি কাজটি করিনি, তখন কি হবে? আই হ্যাভেন্ট ডান দা ওয়ার্ক। আই হ্যাভেন্ট ডান দা ওয়ার্ক, এভাবে করতে হবে। তারপর আমরা অঙ্কটা করিনি। I haven't done the sum. এখানে আই রয়েছে, আই থাকলে উই হবে না, আই থাকলে তো মানে আমি থাকলে আই হবে। হ্যাঁ উই হবে, সরি উই। We have not solved the math. We haven't done the sum. থ্যাংক ইউ। Yes, we Sum have or- আচ্ছা, আমরা এই বাক্যগুলা সবাই কম বেশি, We did not do the sum. এই বাক্যগুলো আমরা সবাই কম বেশি পারছি। তাহলে আমরা একটু এখানে চলে যাই, এই প্যাসেজ ট্রান্সলেশন করতে থাকি। হ্যাঁ, এখানে একজন একজন করে বলবেন, যে শুরু করবে সে শেষ পর্যন্ত যেতে হবে। কাকে দিয়ে শুরু করাই? আজিজুল হক। আজিজুল হক পারবেন? একটু চেষ্টা করেন তো, আনমিউট করেন। হ্যাঁ হ্যাঁ, আপনি এই বাক্যগুলা বলবেন। আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে, স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। এখান থেকে বাংলা পড়েন আর ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করেন। আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। একটু জোরে বলেন, সাউন্ডটা বাড়িয়ে দেন, আপনার ফোনে সাউন্ড কম আসছে। দেয়ার ইজ এ স্মল স্কুল ইন আওয়ার ভিলেজ। তারপর স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। The school is situated, yes, situated বা located, হ্যাঁ located এক কোণে, হ্যাঁ কি হবে? in the corner হ্যাঁ, of the in the corner of the village. এটা এভাবে বললে ভালো শোনা যায়। The school is located in on corner of the village. গ্রামের এক কোণে।
তাহলে একটা জায়গা বোঝাচ্ছে না, এখানে ইন অন কর্নার অফ দ্য ভিলেজ, গ্রামের ভিতরে, হ্যাঁ ভিতরে, ইন ঢাকা সিটি, ইন খুলনা সিটি, তদ্রূপ ইন অন কর্নার অফ দ্য ভিলেজ। থ্যাংক ইউ। প্রতিদিন সকালে ছাত্রছাত্রীরা স্কুলে যায়, এটা বলুন। The students are go to school every day. Students are going to school. প্রতিদিন সকালে ছাত্রছাত্রীরা স্কুলে যায়, দেখেন ইন এভরি মর্নিং, প্রতিদিন সকালে স্টুডেন্টস গো টু স্কুল, এইটা আগে দিবেন। প্রতিদিন সকালে ছাত্রছাত্রীরা স্কুলে যায়। এত আনমিউট করছেন কেন? আমি বলছি একজনকে কথা বলার জন্য, সবাই আনমিউট করতেছেন, কারণটা কি? প্লিজ এইটা করেন না, তাহলে ক্লাসটা খুব সমস্যা হবে। দেখেন অনেকের জায়গায় বিভিন্ন রকম সাউন্ড আসছে, কারো পাশে বাচ্চা কথা বলছে, কারো বাসায় দেখলাম কুকুর ঘেউ ঘেউ করছে। হ্যাঁ, এমডি আজিজুল হক সে বলছে, আমরা সবাই শুনি, পরবর্তীতে যাকে বলার জন্য অনুরোধ করব তিনি একটু আনমিউট করবেন প্লিজ, আমরা এই সূত্রটা একটু অ্যাপ্লাই করব। সবাই আনমিউট করার দরকার নেই, কেমন? আচ্ছা, তারপর আপনি আবার বলেন এখান থেকে, স্কুলে অনেক নিয়ম কানুন মেনে চলা হয়। এই দেখেন সেই প্যাসিভের ব্যবহার চলে আসছে। এখানে কারা মেনে চলে, বা কোন কর্তৃপক্ষ, বা কি দেখি কোন গ্রুপ, ছাত্রছাত্রী না শিক্ষক, কারো নাম লেখা নেই। বলছে স্কুলে অনেক নিয়ম কানুন মেনে চলা হয়, কি হবে বলেন তো? Many rules are ইয়েস, followed. এখানে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, বা এই বিষয়টাকে আমাদের সামনে আনতে হবে যে অনেক নিয়ম কানুন মেনে চলা হয়। অনেক নিয়ম কানুন ইংরেজি কি? মেনি রুলস। ভাত খাওয়া হয়, কাজটি করা হয়, মাছ বিক্রয় করা হয়। এখানে কিন্তু কারা করে তাদের নাম নেই, তাহলে কি বিক্রি করা হয় ওইটাই এখানে সাবজেক্ট করতে হবে। তাহলে মেনি রুলস আর ফলোড, কোথায়? ইন আওয়ার স্কুল বা ইন দা স্কুল। দেখেছেন বাক্যগুলা? আমি একটা সূত্র আপনাদেরকে দিয়েছিলাম, আমি ভাত খাই, এইটা যদি বলি তাহলে এইভাবে বলা যায়, আই রাইস ইট। কেননা আমি ভাত খাই, আই মানে আমি, রাইস মানে ভাত, ইট মানে খাই। কিন্তু এইটা যখন বাঙালিরা বলবে তখন বলবে যে আমি ভাত খাই। অর্থাৎ ভার্বটাকে আমরা সব সময় বাক্যের শেষ প্রান্তে গিয়ে বসাই। কিন্তু যারা নেটিভ ইংলিশ স্পিকার বা যারা ইংলিশ ম্যান, এরা করলো কি, এরা আমাদের এটা মানতে চাইলো না। তারা বলল যে সাবজেক্টের পরে ভার্ব দিতে হবে। অর্থাৎ বাংলাটা কেমন ভাবে সাজবে, আমি ভাত খাই এভাবে না বলে বলতে হবে আমি খাই ভাত। আমি স্কুলে যাই এভাবে না বলে আমি যাই স্কুলে। তারা টিভি দেখে এভাবে না বলে তারা দেখে টিভি। বুঝতে পেরেছেন? এখানেও কিন্তু ঠিক সেইভাবে। তারপর দেখেন, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে উৎসাহিত করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি। আচ্ছা, আপনি বলেছেন, অনেকগুলো বলেছেন, ধন্যবাদ, আপনি অনেকগুলো বাক্য বলেছেন, আসলে অনেক ভালো। এখন দেখি অন্যরা কে কে রয়েছে এখানে। আফরিনা, আপনি বলতে পারবেন? আফরিনা, আফরা, আফরা, আফরিনা। হুম, কথা বলতে হবে মেয়েদের ভিতরে থেকে কেউ। স্যার আমি বলি। শারমিন আক্তার, হ্যাঁ আপনি বলেন, এখান থেকে বলবেন। স্যার, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে উৎসাহিত করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হচ্ছে, students are encouraged to pay attention to their studies. অর্থাৎ আমরা বলবো স্টুডেন্টস আর এনকারেজড টু ফোকাস অন দেয়ার স্টাডিজ, এটা বললেও হচ্ছে, টু ফোকাস অন দেয়ার স্টাডিজ। কখনো কখনো বাচ্চাদের শাস্তি দেওয়া হতে পারে যদি তারা নিয়ম ভঙ্গ করে। কি হবে তাহলে? Sometimes children may be punished if they break the rules. থ্যাংক ইউ। অর্থাৎ স্টুডেন্টস, সামটাইমস চিলড্রেন মে বি পানিশড, এই দেখেন মে বি পানিশড, সাজা দেওয়া হতে পারে, ইফ যদি, দে ব্রেক দ্য রুলস, তারা নিয়ম ভঙ্গ করে, তখন তাদেরকে শাস্তি দেওয়া হতে পারে। ভবিষ্যতে শিক্ষার্থীরা যাতে সমাজে ভালো কাজ করতে পারে সেই জন্য তাদের হবে হবে হ্যাঁ, ওটা আগে দিলেও হয়, অ্যাডভার্বের ব্যবহারটা আগে পরে দিলেও হয়। যেমন নাও যদি থাকে এটা শেষে দিলেও হচ্ছে, প্রথমে দিলেও হচ্ছে।
ভবিষ্যতে শিক্ষার্থীরা যাতে সমাজে ভালো কাজ করতে পারে সেজন্য তাদের প্রস্তুত করা হয়। বলেন। They are prepared so that in the future they can contribute হ্যাঁ, for ফর দ্য সোসাইটি, post ফর দ্য সোসাইটি, for the society, সমাজের জন্য। তো এই যে কথাটা বললেন ইন ফিউচার, এটা দেখেন এখানেও দিলে হচ্ছে একেবারে প্রথমে ইন ফিউচার বা ইন দা ফিউচার স্টুডেন্টস আর প্রিপেয়ার্ড, ছাত্রছাত্রীদেরকে প্রস্তুত করা হয় কিসের জন্য? সো দ্যাট, যাহাতে দে ক্যান কন্ট্রিবিউট, তারা অবদান রাখতে পারে পজিটিভলি টু দা সোসাইটি, অর্থাৎ পজিটিভলি বলতে চাইছিলাম ইয়েস ইয়েস পজিটিভলি, হ্যাঁ, অর্থাৎ ভবিষ্যতে শিক্ষার্থীরা যাতে সমাজে ভালো কাজ করতে পারে সেই জন্য তাদের প্রস্তুত করা হয়। এখানে দেখেন এই শীটটা আমি আজকে ক্লাস শেষে এখনই পাঠিয়ে দিব, এখানে অনেক বাক্য রয়েছে, আপনারা এইভাবে বাসায় একটু নিজে নিজে প্র্যাকটিস করবেন, সঙ্গে উত্তরটাও দিয়ে রেখেছি। আরো একটা কাজ করেছি, এই বাক্যের ভিতরে কোনটা কোন টেন্স, এই দেখেন টেন্স অ্যানালাইসিস দিয়েছি, মডাল ভার্ব রয়েছে কোন কোন বাক্যে সেটাও দিয়েছি, প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে কোথায় কোথায় সেটাও দেওয়া হয়েছে। এটা আমরা পড়ি না, বাসায় সময় দেই না, যেটা সত্য কথা, কিন্তু যারা সময় দেয় তারা শিখতে পারে। এখানে মুষ্টি কয়েক লোক একটু পড়াশোনা করে সময় দেয় আমি জানি, তো সবাই করার চেষ্টা করব। এই শিটগুলা বাসায় বসে একটু প্র্যাকটিস করবেন, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে, আপনি অনেক রকমের বাধার সম্মুখীন হবেন। এই যে পজিটিভলি, এই শব্দটা হয়তো আপনার মনে আসছিল না, কিন্তু যখনই আমি দেখালাম তখনই মনে পড়লো। কিন্তু এইভাবে প্র্যাকটিস করতে থাকলে দেখবেন একটা সময় আপনার আর মনে পড়বে না, এরকম আর হবে না, মনে আসবেই আসবে। তো এখানে ভালো কাজে ব্যবহার পজিটিভ করা হয়েছে। হ্যাঁ, ইয়েস, ভালো কাজের জন্য গুড ডিডস বা পজিটিভলি ব্যবহার করা হয়েছে। যে কন্ট্রিবিউট, দে ক্যান কন্ট্রিবিউট পজিটিভলি টু দ্য সোসাইটি, অর্থাৎ তারা সমাজের ভালো কাজ করতে পারে। পজিটিভলি মানে এখানে ভালোভাবে কাজ করতে পারে, এটা বোঝানো হচ্ছে। অন্য কোন ওয়ার্ড করা যায়? হ্যাঁ, এখানে আপনি গুড ডিডস দিতে পারেন। এখানে আপনি সিনোনিম ব্যবহার করতে পারেন। ওয়েল মানে ভালো, আমি যদি বলি এটা হবে না, গুড মানে ভালো হবে, তাহলে কি হবে? এখানে ওয়েল মানে ভালো, গুড মানে ভালো, এক্সিলেন্ট, মার্ভেলাস, মাইন্ড ব্লোয়িং, কত সিনোনিম রয়েছে না একটা ওয়ার্ডের। সিনোনিম অ্যান্টোনিম পড়তে, আমরা তো সিনোনিম অ্যান্টোনিম পড়ি না। দেখবেন ইউনিভার্সিটির অ্যাডমিশন পরীক্ষা যেসব ছেলেপেলেরা দেয় তাদের প্রচুর পরিমাণে সিনোনিম অ্যান্টোনিম পড়ানো হয়, কারণ ওই ইউনিভার্সিটির অ্যাডমিশন পরীক্ষার কোশ্চেন গুলা কঠিন করা হয় শুধুমাত্র সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার করে করে। তো যাই হোক, এখানে দেখেন অনেকগুলো আমি দিয়েছি। আমাদের দেশ সুন্দর এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর, একটা প্যাসেজ রয়েছে, আমাদের জীবন মান উন্নত করার জন্য শিক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। কত সুন্দর বাক্য দেখেন, এডুকেশন ইজ অ্যান এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অফ আওয়ার লাইফস। দেখছেন এই বাক্যগুলো আপনারা নিজে নিজে সাজাবেন, ওই যেভাবে আমি সিস্টেম টের উপরে একটা ক্লাস নিয়েছিলাম আমি, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিভাবে সাজাতে হয়। এইটা যারা করতে পারবেন, যারা সাজানো সেই ক্লাসটা মনে আছে যাদের, বা ক্লাস রেকর্ড আবার দেখবেন, এখান থেকে সাজাতে পারবেন। এই বাক্যগুলো না করতে পারলে শুধু ওই যে কিছু স্পোকেনের রুল, আমি মাঝে গত কয়েকটা ক্লাসে স্পোকেনের রুল দেখিয়েছিলাম মনে আছে? এখানে দেখেন এই যে 100 কয়েকটা রুল দেখিয়েছিলাম আপনাদের মনে হয়, কোথায় জানি সে শিখটা এখানে নাই। তো ওই রুলগুলো শিখে কিন্তু শুধু কথা বলা যাবে না, এই জায়গাটাতে প্র্যাকটিস করতে হবে। আপনাকে যদি বলি এখানে আমরা এক একজন এক এক রকমের পেশায় নিয়োজিত, তো এক্সাক্ট আপনি যা যা করেন তার উপরে প্রেজেন্টেশন দিতে হবে। কেউ চাকুরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ বাসায় থাকি, কেউ ফ্রিল্যান্সিং করি। তো আমি যদি বলি যে আপনি ঠিক সারাদিন কি কি করেছেন সেইগুলা বলেন, এইগুলাই হচ্ছে ইংলিশে কথা বলার সব থেকে বেস্ট ওয়ে। আমাদের পৃথিবী সুন্দর এবং জীববৈচিত্র্যে ভরপুর, কিন্তু মানুষের কার্যকলাপের কারণে প্রকৃতি ধ্বংস হচ্ছে, বনভূমি কেটে ফেলা হচ্ছে, অনেক প্রাণী বিলুপ্তির পথে, শিল্প কারখানা বর্জ্য নদী এবং বাতাস দূষিত করছে। দেখেছেন, আমরা কথা বলতে গেলে এই বাক্যগুলাই কিন্তু লাগে, নইলে এই যে টেন্সের যে এগুলো দেখাচ্ছি এগুলো অবশ্যই লাগবে, এগুলো তো প্রাথমিক পর্যায়ে। সে ভাত খেয়েছে, সে কাজটি করেছে, আমরা অঙ্কটি করিনি, আমরা অঙ্কটি করেছি, আমরা কি অঙ্কটি করিনি, এগুলো তো শিখতেই হবে। কিন্তু শেখার পরে আমরা তো ঠিক ওই জায়গাটাতে সবসময় স্থির থাকবো না, আমাদের এই প্যাসেজ ট্রান্সলেশন করতে হবে। তো আজকে আমি একটু অসুস্থ, আজকের ক্লাসটা আর বেশি কন্টিনিউ করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটি বিষয় হচ্ছে, আজকেও অনেকেই দেখলাম অর্ডার করেছেন, 4টা বই আপনাদের কাছ থেকে অর্ডার পেয়েছি। যদি আমাদের স্পিক ইংলিশ এই উইথ সোনামুখ এই বইটা কেউ নিতে চান, হোম ডেলিভারিতে একেবারে হাতে পৌঁছে যাবে। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু যোগাযোগ করতে পারবেন, অথবা সোহাগ স্যারের নাম্বারেও ফোন দিলে হবে, বা আমাদের ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, গুড নাইট।